হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি জিকে ক্যাপসুল সিরিজের একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজকের বিষয় হচ্ছে জেনারেল সায়েন্সের আলোক বিজ্ঞান, অর্থাৎ লাইট বা আলো থেকে আমাদের সেন্ট্রাল এবং স্টেটের যে সমস্ত এক্সামগুলি হয় সেখানে যে কোশ্চিনগুলো এসেছে প্রিভিয়াস ইয়ারে সেগুলা নিয়ে এখানে আমরা আলোচনা করব। প্রতিটি পরীক্ষার জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চিন যে কতটা গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে তোমরা সকলেই জানো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। তো আজকের ক্লাস বা আজকের চ্যাপ্টারটি হলো আলোক বিজ্ঞান বা লাইট। এই লাইট বা আলোক বিজ্ঞান থেকে কিন্তু প্রচুর কোশ্চিন পরীক্ষায় এসে থাকে। তো চলো একটা একটা করে আমরা দেখে নিই বিভিন্ন পরীক্ষায় আসা কোশ্চিনগুলি। 1 নম্বর কোশ্চিন কী রয়েছে দেখো, বলছে আলোক তরঙ্গ হলো। এটা কি কি পরীক্ষায় এসছে দেখো, রেলওয়ে গ্রুপ ডি, WBCS 2015, বিহার পুলিশ SI 2018, DRDO এক্সাম 2019। তাহলে দেখো এছাড়াও এখানে আরও অনেক পরীক্ষায় এই কোশ্চেনটা কিন্তু এসেছে, এত সাল এখানে কিন্তু উল্লেখ করা নেই। তো দেখো আমাদের এটা সঠিক অ্যান্সার কী হবে, আলোক তরঙ্গ হলো এক ধরনের তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। 2 নম্বর এখানে আমাদের ব্যাখ্যা রয়েছে, ব্যাখ্যাটা একটু দেখে নিই কী বলছে। আলো এক ধরনের তরঙ্গ। আলো তির্যক তড়িৎচৌম্বকীয় তরঙ্গ আকারে এক স্থান থেকে আর এক স্থানে গমন করে। অর্থাৎ আলো একটা স্থান থেকে আর একটা স্থানে যায় কীভাবে, তির্যকভাবে, এবং সেটা একটা তড়িৎচৌম্বকীয় তরঙ্গ আকারে কিন্তু এক স্থান থেকে আর এক স্থানে গমন করে। মাধ্যম ভেদে আলোর গতিবেগের পরিবর্তন হয়। অর্থাৎ প্রত্যেকটা মাধ্যমেই যে আলোর গতিবেগ সেম থাকবে বা সমান থাকবে এরকম কোনো মানে নেই। মাধ্যম ভেদে আলোর গতিবেগ ভিন্ন হয়। যেমন বায়ু মাধ্যমে আলোর গতিবেগ একরকম হবে, জল মাধ্যমে আর এক রকম হতে পারে, কাঁচের ক্ষেত্রে আরও একরকম হতে পারে। ঠিক আছে, তো এটা আমরা 1 নম্বর কোশ্চিন থেকে তাহলে আমরা কি জানতে পারলাম, যে আলো তরঙ্গটা হচ্ছে একটা তির্যক তড়িৎচৌম্বকীয় তরঙ্গ, এবং এটা যখন এক স্থান থেকে আরেক স্থানে গমন করে তখন এই তির্যক তড়িৎচৌম্বকীয় তরঙ্গ আকারে ধীরে ধীরে গমন করে। এবং মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা জানতে পারলাম সেটা হচ্ছে কি মাধ্যম ভেদে, অর্থাৎ বিভিন্ন মাধ্যমে আলোর গতিবেগ বিভিন্ন। ঠিক আছে, এবার আমরা চলে যাব 2 নম্বর কোশ্চিনে। 2 নম্বর কোশ্চিন কী বলছে দেখো, বলছে আলোকরশ্মি যখন সংকট কোণে আপতিত হয় তখন প্রতিসরণ কোণ কত হবে। সংকট কোণে যখন আলোকরশ্মি আপতিত হয় তখন প্রতিসরণ কোণটা কত হবে। তো তার সঠিক অ্যান্সার হবে হচ্ছে 90 ডিগ্রি। যখন কোনো আলোকরশ্মি এসে সংকট কোণে আপতিত হবে তখন প্রতিসরণ কোণটার মান হয়ে যাবে 90 ডিগ্রি। দেখো এটাও বিভিন্ন পরীক্ষায় এসছে, সালগুলো আমি বারবার বলছি না, বললে কোশ্চিন মানে বেশি টাইম লেগে যাবে। তো চলো এবার আমরা ব্যাখ্যাটা দেখে নিই। ব্যাখ্যাতে কী বলছে দেখো, বলছে আলোকরশ্মি যখন ঘন স্বচ্ছ মাধ্যম থেকে হালকা স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে তখন আপতন কোণ যে মানের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, অর্থাৎ প্রতিসৃত রশ্মিটি বিভেদ তল বরাবর চলে যায়, সেই কোণটাকে সংকট কোণ বলে। আমরা ওপরের কোশ্চেনে জানলাম যে আলোকরশ্মি যখন সংকট কোণে আপতিত হয় তখন প্রতিসরণ কোণটা হয় 90 ডিগ্রি। তো আমাদের এখানে জানার বিষয় হচ্ছে যে সংকট কোণটা কী জিনিস। তো এখানে ব্যাখ্যাতে সেটাই বোঝানো হয়েছে। সংকট কোণ কী বলছে, এই ধরো দুটো মাধ্যম রয়েছে, মাধ্যমের স্বচ্ছ মাধ্যম থেকে ঘন মাধ্যম থেকে যখন লঘু মাধ্যমে প্রবেশ করছে তখন আপতিত রশ্মির বা আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি হয় সেটাকে আমরা বলি সংকট কোণ। ঠিক আছে, নেক্সট আমরা দেখে নিই 3 নম্বর কোশ্চিন কী বলছি। 3 নম্বর কোশ্চিন বলছে কিসের জন্য আকাশের রং নীল দেখায়। আমরা যদি আকাশের দিকে তাকাই তাহলে আকাশের একটা নীল কালার দেখতে পাই, তো তার কারণ কী। এটাও দেখো বিভিন্ন পরীক্ষায় এসছে, সালগুলো উল্লেখ করা আছে, এছাড়াও আরও অনেক পরীক্ষায় এসছে। তো এর সঠিক অ্যান্সার হচ্ছে আকাশের রং নীল দেখায় আলোর বিচূরণের জন্য। আলোর বিচূরণের জন্য আকাশের রঙকে নীল দেখায়। ব্যাখ্যাতে কী লেখা রয়েছে দেখো, বলছে প্রিজম বা প্রিজমের মতো কোনো স্বচ্ছ মাধ্যম দিয়ে যৌগিক বর্ণের আলো, যৌগিক বর্ণের আলোর মধ্যে কোন আলো পড়ে, সাদা আলো, প্রতিসরণের ফলে তা ভেঙে যায়, ভেঙে গিয়ে 7টি ভিন্ন বর্ণের আলোয় বিভক্ত হয়ে যায়, একেই বলা হয় আলোর বিচূরণ। তাহলে আলোর বিচূরণটা কি, প্রিজম বা প্রিজমের মতো কোনো স্বচ্ছ মাধ্যমের মধ্যে দিয়ে যখন কোনো যৌগিক আলো অর্থাৎ সাদা আলো প্রবেশ করে তখন সেই আলোটা কী হয়, 7খানা আলোতে ভেঙে যায়। এই ঘটনাটাকেই বলা হয় আলোর বিচূরণ। আর এই আলোর বিচূরণের এই ঘটনার জন্য কিন্তু আমরা আকাশকে নীলাভ দেখাই বা নীল দেখাই। ঠিক আছে, 4 নম্বর কোশ্চেনে চলে যাব। 4 নম্বর কোশ্চেন কী বলছে দেখো,
দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য কত? আমরা যে আলোটাকে বা যে আলোর সাহায্যে আমরা কোনো বস্তুকে দেখতে পাই সেই আলোটার তরঙ্গদৈর্ঘ্যটা কত হবে? সেটার তরঙ্গদৈর্ঘ্য হবে 400 থেকে 800 মিটার। 400 থেকে 800 মিটার হচ্ছে একটা দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য। 5 নম্বর কোশ্চিন দেখো, বলছে আলোক সক্রিয়তা কোনটির দ্বারা পরিমাপ করা হয়? অপটিক্যাল অ্যাক্টিভিটি বা আলোক সক্রিয়তা পরিমাপ করা হয় কোন যন্ত্রের দ্বারা? তো এর সঠিক অ্যান্সার কী হবে? পোলারিমিটারের দ্বারা। পোলারিমিটার যন্ত্রের সাহায্যে আমরা আলোর সক্রিয়তা বা অপটিক্যাল অ্যাক্টিভিটিকে পরিমাপ করে থাকি। ব্যাখ্যা দেখো কি বলছে, ব্যাখ্যায় বলছে কোনো যৌগিক আলোক সক্রিয়তা যে যন্ত্রের সাহায্যে শনাক্তকরণ বা পরিমাপ করা হয় সেই যন্ত্রটার নাম হচ্ছে পোলারিমিটার। কি বললো? পোলারিমিটার হচ্ছে একটা যৌগিক আলোর সক্রিয়তা, কতটা সক্রিয় হবে সেটা শনাক্তকরণ করার যন্ত্র বা পরিমাপ করার যে যন্ত্র তার নাম হচ্ছে পোলারিমিটার। নেক্সট কোশ্চিন দেখো, 6 নম্বর কোশ্চিন কি বলছে? 6 নম্বর কোশ্চিন বলছে আলোকরশ্মি সমতল দর্পণে লম্বভাবে আপতিত হলে প্রতিফলিত রশ্মি যে কোণে অবস্থিত হবে তা হলো। অর্থাৎ আলোকরশ্মি সমতল দর্পণে যদি লম্বভাবে আপতিত হয় তাহলে প্রতিফলন কোণটা কত ডিগ্রি হবে সেটা তোমাকে জিজ্ঞাসা করেছে। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার কী হবে? 180 ডিগ্রি। একটা সমতল দর্পণে যদি আলোকরশ্মি লম্বভাবে আপতিত হয় তাহলে প্রতিফলিত রশ্মিটা যে কোণটা তৈরি করবে সেটা হচ্ছে 180 ডিগ্রি, মানে লম্বভাবে আপতিত হলে লম্বভাবেই চলে যাবে। ঠিক আছে, তো সেই কোণটার মান কত হবে? প্রতিফলিত রশ্মিটার মান হয়ে যাবে 100 বা কোণটার মান হয়ে যাবে 180 ডিগ্রি। 7 নম্বর কোশ্চিন কী বলছে দেখো, 7 নম্বর কোশ্চিন বলছে কন্ট্রাক্ট লেন্স সাধারণত কী দিয়ে তৈরি হয়? কন্ট্রাক্ট লেন্স সাধারণত কী দিয়ে তৈরি হয়? তো এর সঠিক অ্যান্সার হচ্ছে টেফলন। টেফলন দ্বারা আমরা কন্ট্যাক্ট লেন্স তৈরি করি। এবার ব্যাখ্যাটা দেখে নাও, বলছি কন্ট্যাক্ট লেন্সগুলি খুব পাতলা ধরনের স্বচ্ছ প্লাস্টিক থেকে তৈরি করা হয়। আমরা যেগুলো কন্ট্যাক্ট লেন্স বলি সেগুলো তৈরি হয় খুব স্বচ্ছ পাতলা প্লাস্টিকের দিয়ে। যারা চশমা ব্যবহার করে তাদের জন্য এই কন্ট্যাক্ট লেন্স খুব দরকারি একটি বিকল্পে পরিণত হয়েছে। অর্থাৎ কন্ট্যাক্ট লেন্সটা যদি আমরা চোখের লাগিয়ে নিই তাহলে কিন্তু আমাদের আর চশমা এক্সট্রা করে চশমা পরার কোনো রকম দরকার নেই। কন্ট্যাক্ট লেন্স চোখের রং পরিবর্তন করে, অর্থাৎ আমাদের ধরো এই যে মনিটা রয়েছে এটা কালো রয়েছে, আমরা যদি এটাকে অন্য কালার করতে চাই সেটাও আমরা পারবো এই কন্ট্যাক্ট লেন্সের সাহায্যে। এর মাধ্যমে আপনার চেহারাটের একটি পরিবর্তন আসে, অর্থাৎ আমাদের যে চোখের মনির যে পরিবর্তন এর ফলে কী হয় আমাদের শারীরিক বা আমাদের শারীরিক না আমাদের চেহারার গঠনগত একটা পরিবর্তনও কিন্তু আসতে পারে। তাহলে আমরা কি জেনে গেলাম যে কন্ট্যাক্ট লেন্স হচ্ছে টেফলন দ্বারা তৈরি। এই টেফলনটা কি একটা হালকা পাতলা প্লাস্টিক যেটা আমরা চশমার বিকল্প হিসাবে ব্যবহার করি। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন আমাদের 8 নম্বর কোশ্চিন গ্লিসারিনে নিমজ্জিত একটা স্বচ্ছ কাঁচদণ্ড পূর্বকভাবে দৃশ্যমান হয় না, কারণ গ্লিসারিনের প্রতিসারাঙ্ক কাঁচের প্রতিসারাঙ্কের তুলনায় কী হবে? অর্থাৎ এখানে বলতে চাইছে যে গ্লিসারিনের মধ্যে যদি আমরা একটা কাঁচের দণ্ডকে ডুবিয়ে দিই তাহলে সেটাকে আর দেখা যায় না বা ভালো করে বোঝা যায় না। এর কারণ হচ্ছে কি গ্লিসারিন আর হচ্ছে তোমার কাঁচের প্রতিসারাঙ্ক প্রায় সমান, তার জন্য আমরা এটাকে আলাদাভাবে আর কাঁচটাকে এবং গ্লিসারিনটাকে পৃথক করতে পারি না, সেই জন্য আর দেখা যায় না। তো এখানে আমাদের কি হবে? কাঁচ এবং গ্লিসারিন দুইজনের প্রতিসারাঙ্ক সমান হওয়ার জন্য যখন গ্লিসারিনের মধ্যে কাঁচদণ্ড ডোবানো হয় তখন সেটা অদৃশ্য হয়ে যায়। নেক্সট দেখো 9 নম্বর কোশ্চিন কী বলছে? বলছে বায়ুমণ্ডলে কোন স্তরে ওজনের অতিবেগুনি রশ্মি শোষণ করে? আমাদের বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্যে ওজনের অতিবেগুনি রশ্মি শোষণ হয়? তো এর সঠিক অ্যান্সার হচ্ছে কি স্ট্র্যাটোস্ফিয়ার। এটি বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর। স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে আমাদের বায়ুমণ্ডল থেকে বা সূর্য থেকে যে অতিবেগুনি রশ্মি আসে সেটা শোষণ হয়। এটি বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর। জলীয় বাষ্পহীন স্তর হওয়ায় ঝড় বৃষ্টি হয় না, তাই একে শান্তমণ্ডল বলে। কাকে বলা হয়? এই স্ট্র্যাটোস্ফিয়ারকে বলা হয়। কি বলা হচ্ছে? এটি বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর আর এটি জলীয় বাষ্প তারপর ঝড় বৃষ্টি হয় না, এই জন্য এই নাম দেওয়া হয়েছে শান্তমণ্ডল। নেক্সট কোশ্চিন দেখো 10 নম্বর কোশ্চিন কী বলছে? সৌরবর্ণালী হলো, সৌরবর্ণালী বলতে কী বোঝায়? তো এর সঠিক অ্যান্সার হচ্ছে রেখা শোষণ বর্ণালীকে আমরা সৌরবর্ণালী বলি। ব্যাখ্যা দেখে নাও, সূর্যরশ্মি বিচরণের ফলে সৃষ্টি বর্ণালীকে সৌরবর্ণালী বলে। অর্থাৎ সূর্যরশ্মি যখন বিভিন্ন ভাগে ভেঙে যায় এই ভেঙে যাওয়ার ঘটনাকেই সৌরবর্ণালী বলে। একে দৃশ্যমান বর্ণালীও বলা হয়। সৌরবর্ণালীতে 7টি রং থাকে। এর মধ্যে কটা রং থাকে আমি বলেছি? 7খানা রং থাকে। সেই 7খানা রঙের নাম কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কী কী?
বেগনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা আর হচ্ছে লাল। কী বলা হলো? 7টা রঙ রয়েছে। একটা হচ্ছে বেগনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা আর হচ্ছে লাল। এই 7খানা আলোয় কিন্তু আমাদের যখন আলোক রশ্মি কোনো প্রিজমের মধ্যে দিয়ে যায় তখন ভেঙে যায়। ঠিক আছে, এবার আমরা চলে যাব 11 নম্বর কোশ্চিন। 11 নম্বর কোশ্চিন কী বলছে? চোখের যে সমস্যায় দূরের বস্তুকে ঝাপসা দেখায় কিন্তু নিকটের বস্তুকে আমরা সঠিকভাবে দেখতে পাই, সেটাকে কি বলা হয় বা সেই রোগটার নাম কি? মনে রাখবে, সেই রোগটার নাম হচ্ছে মায়োপিয়া রোগ। যদি কোনো ব্যক্তির মায়োপিয়া রোগ হয় তাহলে কিন্তু সে দূরের বস্তুকে ঝাপসা দেখাবে বা দূরের বস্তু দেখতে পাবে না, কিন্তু কাছের বস্তুকে আবার স্পষ্টভাবে দেখতে পাবে। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাব 12 নম্বর কোশ্চিন। 12 নম্বর কোশ্চিন কী বলছে? 12 নম্বর, যে প্রক্রিয়ায় চোখ দূরের ও কাছের বস্তু সমান স্পষ্টতায় দেখতে পায় তাকে কি বলা হয়? মানে চোখের যে প্রক্রিয়ার মাধ্যমে চোখ দূরের বস্তু এবং কাছের বস্তুকে স্পষ্টভাবে দেখতে পায় সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় উপযোজন বলা হয়। উপযোজন বলা হয় হচ্ছে কাছের এবং দূরের বস্তুকে সমানভাবে দেখতে পাওয়ার ক্ষমতাকে। এবার ব্যাখ্যাটা দেখে নাও। ব্যাখ্যাতে কি বলছে? কোনো বস্তু, যে কোনো দূরত্বের বস্তু দেখার জন্য চোখের লেন্সের ফোকাস দূরত্ব নিয়ন্ত্রণ করার ক্ষমতাকেই বলা হয় উপযোজন। তাহলে উপযোজনটা কি? আমাদের চোখের মধ্যে যে লেন্স রয়েছে সেটা কি হয়? বাড়া কমা হয়। এই বাড়া কমার ফলে কি আমরা ধরো একটা দূরের বস্তু দেখছি সেটাকেও স্পষ্ট দেখতে পাচ্ছি, আবার যখন কোনো একটা কাছের বস্তু দেখছি সেটাকেও স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। নেক্সট কোশ্চেন দেখো, 13 নম্বর কোশ্চেন কী বলছে? 13 নম্বর কোশ্চেন বলছে, অক্ষি লেন্স বা কর্নিয়ার মধ্যবর্তী অংশে একটি তরল পদার্থ দ্বারা পূর্ণ থাকে, তার নাম কি? মানে আমাদের চোখের মধ্যে এক ধরনের তরল পদার্থ থাকে, সেই পদার্থটার নাম কি? তার নাম হচ্ছে অ্যাকুয়াস হিউমার। অ্যাকুয়াস হিউমার হচ্ছে চোখের মধ্যে অবস্থিত তরল পদার্থ। ঠিক আছে, কর্নিয়া এবং লেন্সের মধ্যবর্তী স্থানে যে স্বচ্ছ লবণাত্মক জলীয় পদার্থ পূর্ণ থাকে তাকেই বলা হয় অ্যাকুয়াস হিউমার। ব্যাখ্যাতে লেখা রয়েছে। নেক্সট দেখো আমাদের 14 নম্বর কোশ্চিন, নিউটনের বর্ণচাকতি কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? নিউটন যে বর্ণচাকতির কথা বলেছিল সেটা কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? তো এটা হচ্ছে আলোর বিচূরণের সঙ্গে সম্পর্কযুক্ত হচ্ছে নিউটনের বর্ণচাকতি। 15 নম্বর কোশ্চিন দেখো কী বলছে, জলের মধ্যে বায়ুর বুদবুদ কোন লেন্সের দ্বারা কাজ করে? অর্থাৎ জলের মধ্যে যে বায়ুর বুদবুদ হয় সেগুলা কোন ধরনের লেন্সের মতো কাজ করে? তো এর সঠিক অ্যান্সার হচ্ছে কি অবতল লেন্সের মতো কাজ করে। জলের মধ্যে যে বুদবুদ তৈরি হয় সেটা একটা অবতল লেন্সের যেমন ধর্ম থাকে, ঠিক সেই ধর্মগুলাই কিন্তু আমরা ওই জলের মধ্যে তৈরি বুদবুদের মধ্যেও দেখতে পাই। সেই জন্য বলা হয় জলের মধ্যে বুদবুদ অবতল লেন্সের মতো কাজ করে। নেক্সট দেখো আমাদের 16 নম্বর কোশ্চিন কী বলছে? 16 নম্বর কোশ্চিন বলছে, একটি সমতল দর্পণে বা একটি সমতল দর্পণ বস্তুর দিকে সরে গেলে, একটা সমতল দর্পণ আছে, একটা বস্তুর দিকে দর্পণটা সরে গেল, তাহলে কি ঘটনা ঘটবে? কি বলছে? প্রতিবিম্ব দ্বিগুণ দূরত্বে সরে যাবে। তার মানে তোমরা কি বুঝতে পারলে? যে একটা বস্তু এক জায়গায় স্থির রয়েছে আর তার সামনে একটা সমতল দর্পণ রয়েছে। যদি তুমি সমতল দর্পণটাকে বস্তুর দিকে সরিয়ে নিয়ে যাও তাহলে বস্তুর যে প্রতিবিম্বটা তৈরি হবে, মানে আয়নাতে যে প্রতিবিম্বটা তৈরি হবে সেটা কিন্তু দ্বিগুণ সরে যাবে। অর্থাৎ যদি তুমি ধরো 5 মিটার দর্পণটাকে 5 মিটার কাছে নিয়ে এসছো, তাহলে প্রতিবিম্বটা কি হবে? দর্পণ থেকে 10 মিটার সরে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব 17 নম্বর কোশ্চিনে। 17 নম্বর কোশ্চিন কী বলছে? এসআই পদ্ধতিতে আলোক প্রবাহের একক কী? আলোক প্রবাহের এসআই একক কী? তো এর সঠিক অ্যান্সার হচ্ছে লুমেন। লুমেন হলো এসআই পদ্ধতিতে আলোক প্রবাহের একক। নেক্সট কোশ্চিন দেখো আমাদের কী রয়েছে? 18 নম্বর কোশ্চিন কী বলছে? কোনটি দীপক প্রাবল্য বা দীপন শক্তির একক? দীপন প্রাবল্য বা দীপন শক্তির এককের নাম কি? সঠিক অ্যান্সার হয়েছে ক্যান্ডেলা। দুটোই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং আমাদের বারবার কিন্তু এই দুটোর মধ্যে গোলমাল হয়ে যায়। মানে আলোক প্রবাহের একক হচ্ছে লুমেন আর দীপন শক্তি বা দীপন প্রাবল্যের একক হচ্ছে ক্যান্ডেলা। খুব ভালো করে মনে রাখতে হবে। নেক্সট দেখো কি বলছে? 19 নম্বর কোশ্চিন, দীপন মাত্রার এসআই একক কোনটি? দীপন মাত্রার এসআই একক আবার হচ্ছে লারা। এটা এত ইম্পর্টেন্ট নয়, বিভিন্ন পরীক্ষায় এসছে তাও, রেলওয়ে গ্রুপ ডি, ডিআরডিও, এই দুটো আমাদের খুব ইম্পর্টেন্ট, লুমেন আর ক্যান্ডেলা। ঠিক আছে, এবার আমরা চলে আসছি 20 নম্বর কোশ্চিন। 20 নম্বর কোশ্চিনে কী বলছে? 20 নম্বর কোশ্চিন বলছে, প্রতিফলনের সূত্র অনুযায়ী আপতন কোণ ও প্রতিফলন কোণ সর্বদা কীরূপ হয়? প্রতিফলনের যে সূত্র সেই অনুসারে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদা কী হবে? সমান হবে।
ঠিক আছে, প্রতিফলনের সূত্রটা তোমরা একবার দেখে নেবে যে এখানে দুটো সূত্র রয়েছে, যে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি সর্বদাই একই সমতলে থাকে, আর 2 নম্বর সূত্র হচ্ছে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদা সমান হয়। নেক্সট দেখো 21 নম্বর কোশ্চেন কী বলছে, যখন আলোকরশ্মি বায়ু থেকে কাঁচের তলে প্রবেশ করে, মানে একটা আলোকরশ্মি বায়ু থেকে কাঁচে প্রবেশ করছে, তখন কি ঘটবে, তার তরঙ্গদৈর্ঘ্য হ্রাস পাবে। তার মানে আমরা এখান থেকে এটা বুঝতে পারলাম যে যখন কোনো কঠিন মাধ্যমের মধ্যে আলো প্রবেশ করবে তত তার তরঙ্গদৈর্ঘ্য কিন্তু হ্রাস পাবে। বায়ুর থেকে কাঁচ কিন্তু কঠিন মাধ্যম, তাহলে যখন বায়ু থেকে কাঁচে আলো প্রবেশ করছে তখন তরঙ্গদৈর্ঘ্য যেহেতু হ্রাস পাচ্ছে, তার মানে এইটাই দাঁড়াচ্ছে যে আলো যখন কঠিন মাধ্যমের মধ্যে প্রবেশ করে তখন তার তরঙ্গদৈর্ঘ্য কিন্তু ধীরে ধীরে কমতে থাকে। নেক্সট কোশ্চেন দেখো 22 নম্বর কোশ্চেন কী বলছে। 22 নম্বর কোশ্চেন বলছে, জল বা কাঁচ কোন মাধ্যমে আলোর গতিবেগ বেশি, জল এবং কাঁচের মধ্যে কোন মাধ্যমে আলোর গতিবেগ বেশি হবে। তো দেখো, মাধ্যম যত কঠিন হবে তার কিন্তু আলোর গতিবেগটাও কমে যাবে। তাহলে এখানে কাঁচ এবং জলের মধ্যে ঘন মাধ্যম হচ্ছে কাঁচ আর জল হচ্ছে লঘু মাধ্যম, তাহলে এখানে আমাদের গতিবেগ যেহেতু বেশি হবে বলেছে, তাহলে এখানে কিন্তু আমাদের এর সাপেক্ষে জল হবে অ্যান্সার। ঠিক আছে, 23 নম্বর কোশ্চেন দেখো। 23 নম্বর কোশ্চেন বলছে, চার্জ লাইটের প্রতিফলক হিসাবে যে দর্পণ ব্যবহার করা হয় তা হলো, অর্থাৎ আমাদের যে এটা চার্জ নয়, এটা টর্চ হবে। টর্চ লাইটের সামনে দেখবে একটা প্রতিফলক দর্পণ হিসাবে একটা কাঁচ ব্যবহার করা হয়, সেটা কি দর্পণ হিসাবে কাজ করে, সেটা হচ্ছে অবতল দর্পণ হিসাবে কাজ করে। এবার দেখো আমরা ব্যাখ্যাতে কী লেখা রয়েছে দেখে নিই। বলছে, কোনো গোলকের অবতল পৃষ্ঠ যদি প্রতিফলক রূপে কাজ করে, অর্থাৎ আলোর নিয়মিত প্রতিফলন যদি গোলকীয় দর্পণের অবতল পৃষ্ঠ থেকে সংঘটিত হয় তবে সেই দর্পণকে অবতল দর্পণ বলে। মানে এখানে আমাদের বলা হয়েছে ব্যাখ্যাতে যে অবতল দর্পণ কাকে বলে। কাকে বলছে, আলোর নিয়মিত প্রতিফলন হবে কিন্তু একটা গোলীয় দর্পণের অবতল পৃষ্ঠ থেকে, তখন সেই দর্পণটাকে আমরা কি বলবো, অবতল দর্পণ বলবো। নেক্সট কোশ্চেন দেখো 24 নম্বর কোশ্চেন কী বলছে। 24 নম্বর কোশ্চেন হচ্ছে, প্রতিফলনের ফলে গঠিত প্রতিবিম্ব যদি অসৎ, বিবর্ধিত এবং সমশীর্ষ হয় তবে দর্পণটি হবে। প্রতিফলনের ফলে যে প্রতিবিম্বটা তৈরি হয়েছে সেটা যদি অসৎ, বিবর্ধিত এবং সমশীর্ষ হয় তবে দর্পণটি কী ধরনের দর্পণ হবে, সেটা হবে অবতল দর্পণ হবে, যেটাকে আমরা ইংলিশে বলি কনকেভ লেন্স। এটা কেবলটা হবে না, অবতল দর্পণ হবে। ঠিক আছে, 25 নম্বর কোশ্চেন দেখো কী রয়েছে। 25 নম্বর কোশ্চেন বলছে, মানুষের চোখের যে অংশ বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হয়, মানে মানুষের চোখের কোন অংশে প্রতিবিম্ব তৈরি হয়, তো এর সঠিক অ্যান্সার হচ্ছে রেটিনা। রেটিনার মধ্যে আমরা মানুষের চোখের প্রতিবিম্ব, আমরা যে বস্তুটাকে দেখছি সামনে, চোখের সামনে, সেটার প্রতিবিম্ব বা ছবিটা কোথায় তৈরি হয়, চোখের রেটিনাতে তৈরি হয়। কোনটির দ্বারা বিবর্তিত অসৎ প্রতিবিম্ব গঠন করা যায়, মানে কোন লেন্সের দ্বারা আমরা বিবর্তিত অসৎ প্রতিবিম্ব গঠন করা যায়, তো এর সঠিক অ্যান্সার হচ্ছে উত্তল এবং অবতল উভয় লেন্সের দ্বারাই কিন্তু বিবর্তিত অসৎ প্রতিবিম্ব গঠন করা যায়। ব্যাখ্যাতে কী লেখা রয়েছে দেখে নিই আমরা। হচ্ছে, যে লেন্সের মধ্যভাগ প্রান্তভাগ অপেক্ষায় মোটা, মধ্যটা মোটা হবে প্রান্তভাগ অপেক্ষায়, তাকে বলা হয় উত্তল লেন্স। তাহলে আমরা জেনে গেলাম উত্তল লেন্স কাকে বলে, যার মধ্যভাগটা প্রান্তভাগ অপেক্ষায় মোটা। আর যে লেন্সের মধ্যভাগ মোটা এবং প্রান্তভাগ ক্রমশ সরু, এই কথাটা আবার লেখা হয়েছে, তাকে উত্তল লেন্স বলে। এই লেন্সের বহুবিধি ব্যবহার রয়েছে, এর মধ্যে একটি হলো গাড়ির চালকের পাশে আয়না দর্পণ, মানে গাড়ি চালক তার পাশে যে আয়নাটা ব্যবহার করে পেছনের গাড়ি দেখার জন্য, সেটা কিন্তু উত্তল লেন্স হিসাবে বা উত্তল লেন্স থাকে। ঠিক আছে, আমাদের এখানে কোশ্চিন হয় যে গাড়ি চালক যে আয়না ব্যবহার করে সেটি কোন ধরনের লেন্স, সেটা হচ্ছে একটা উত্তল লেন্স। নেক্সট দেখো 27 নম্বর কোশ্চেন কী বলছে আজকে। 27 নম্বর কোশ্চেন হচ্ছে, বিপদের সংকেত হিসাবে লাল আলো ব্যবহার করা হয় কেন। আমরা কোনো বিপদের সংকেত হিসাবে যে আলোটাকে ব্যবহার করি সেটাই হচ্ছে লাল আলো। কেন সেটা, তার কারণ হচ্ছে বায়ুর অণু দ্বারা লাল রং খুব কম বিচরিত হয়, অর্থাৎ কি হয়, বিচরিত কম মানে বিক্ষেপণটা খুবই কম হয়, এর ফলে আমরা অনেক দূর থেকে কিন্তু লাল আলোটাকে দেখতে পাই। ঠিক আছে, এই জন্যই আমরা বিপদের সংকেত রূপে লাল আলোটাকে ব্যবহার করি। 28 নম্বর কোশ্চেন দেখো, সমতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব কীরূপ হয়। একটা সমতল দর্পণে যে প্রতিবিম্ব তৈরি হবে তার প্রকৃতি কীরকম হবে, তো তার প্রকৃতি হবে অসৎ বিম্ব এবং সমশীর্ষ, বানানটা ভুল আছে, অসৎ বিম্ব এবং সমশীর্ষ হবে।
দেখো ব্যাখ্যাতে কী লেখা রয়েছে, দেখো বলছে কোনো বিন্দু থেকে আগত আলোকরশ্মি প্রতিফলিত বা প্রতিসৃত হওয়ার পর মিলিত না হয়ে যদি অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তবে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর অসৎ বিম্ব বলা হয়। অসৎ বিম্বটা কি? ধরো কোনো একটা বিন্দু থেকে আগত আলোকরশ্মি প্রতিফলিত বা প্রতিসৃত হওয়ার পর তারা কি পরস্পরে মিলিত হলো না, মিলিত না হয়ে অপর একটা বিন্দু থেকে প্রতিসৃত হচ্ছে বলে মনে হয় আমাদের চোখে, তাহলে তাকে আমরা বলি অসৎ বিম্ব। এই অসৎ বিম্বকে কিন্তু চোখে দেখা যায় কিন্তু পর্দায় ফেলা যায় না। এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, যে অসৎ বিম্বকে চোখে দেখা যায় কিন্তু পর্দায় ফেলা যায় না। আর সৎবিম্বটা কী হবে? কোনো বিন্দু উৎস থেকে আগত আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হওয়ার পর যদি কোনো একটা বিন্দুতে মিলিত হয়, মিলিত হয়ে যে প্রতিবিম্ব সৃষ্টি করে তাকে বলা হয় সদবিম্ব। তাহলে অসৎ বিম্ব আর সৎবিম্বর ক্ষেত্রে আমরা ডেফিনেশনটা জেনে গেলাম। এই অসৎ বিম্বর ক্ষেত্রে আমরা কি জানলাম, যে অসৎ বিম্বকে চোখে দেখা যাবে কিন্তু পর্দায় ফেলা যাবে না। তাহলে সদবিম্বর ক্ষেত্রে কি হবে? এটাকে চোখেও দেখা যাবে আবার পর্দাতেও ফেলা যাবে। নেক্সট কোশ্চেন দেখো, 29 নম্বর কোশ্চেন কি বলছে, গাড়ির হেডলাইট কোন দর্পণ ব্যবহার করা হয়? গাড়ির যে হেডলাইটের সামনে বা হেডলাইটে যে কাঁচটা ব্যবহার করা হয়েছে সেটা কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? তো এর সঠিক অ্যান্সার হয়েছে কি অবতল দর্পণ। অনেক সময় এর সঙ্গে এটাও লেখা থাকবে অতি বৃত্তাকার অবতল দর্পণ। ঠিক আছে, তাহলে দেখো আমরা গাড়ির হেডলাইটে যে কাঁচটা ব্যবহার করছি সেটা হচ্ছে অবতল দর্পণ, কিন্তু আমরা গাড়ির পাশে যে আয়নাটা ব্যবহার করছি পেছনের অংশকে দেখার জন্য সেটা কিন্তু উত্তল দর্পণ ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চিন দেখো আমাদের কি রয়েছে, 30 নম্বর কোশ্চিন। 30 নম্বর কোশ্চিন বলছে, এটা হবে বানান ভুল আছে, কম্পাউন্ড মাইক্রোস্কোপ হবে, এটা হবে কম্পাউন্ড মাইক্রোস্কোপ ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যটা সত্য? মানে একটা কম্পাউন্ড মাইক্রোস্কোপের যে বৈশিষ্ট্য সেগুলো যদি তোমরা জানা থাকে, তো এখানে যে অপশন ছিল তার মধ্যে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে এর মধ্যে দুটি লেন্স বর্তমান থাকে। সাধারণ মাইক্রোস্কোপের ক্ষেত্রে একটা লেন্স থাকে, কিন্তু কম্পাউন্ড মাইক্রোস্কোপের ক্ষেত্রে দুটো লেন্স থাকে। ঠিক আছে, দেখো নেক্সট কোশ্চিন দেখো, 31 নম্বর কোশ্চিন। 31 নম্বর কোশ্চিন কী বলছে, কোনো মাধ্যমের মধ্যে দিয়ে আলো সরলরেখায় যাতায়াত করে? কোন মাধ্যমের মধ্যে দিয়ে আলো সরলরেখায় যাতায়াত করে? তো এর সঠিক অ্যান্সার হচ্ছে সমসত্ব এবং স্বচ্ছ মাধ্যম। একটা সমসত্ব এবং স্বচ্ছ মাধ্যম যদি হয় আলো কিন্তু সোজাসুজি চলে যাবে। ঠিক আছে, ব্যাখ্যাটা দেখে নাও। কাঁচ, জল, বায়ু প্রভৃতি সমসত্ব মাধ্যমের উদাহরণ। তাহলে সমসত্ব মাধ্যমের কিছু উদাহরণ হচ্ছে কাঁচ, জল, বায়ু। অভ্র, কোয়ার্টজ প্রভৃতি হচ্ছে অসমসত্ব মাধ্যমের উদাহরণ। তাহলে আমরা কি জানলাম, কাঁচ, জল, বায়ু এগুলো হচ্ছে সব সমসত্ব মাধ্যমের উদাহরণ। অভ্র, কোয়ার্টজ এগুলি হচ্ছে অসমসত্ব মাধ্যমের উদাহরণ। যে মাধ্যমের মধ্যে দিয়ে আলো মোটেই চলাচল করতে পারে না, কিছু কিছু মাধ্যম আছে যেখানে আলো প্রবেশই করতে পারে না, তাদেরকে বলা হয় অস্বচ্ছ মাধ্যম। যেমন কাঠ আছে, মাটি আছে, পাথর, এদের মধ্যে আলো প্রবেশ করতে পারে না, এদেরকে বলা হয় অস্বচ্ছ মাধ্যম। আবার যে মাধ্যমের মধ্যে দিয়ে আলো আংশিকভাবে মানে খুব হালকাভাবে চলাচল করতে পারে তাদের বলা হয় ঈষৎ স্বচ্ছ মাধ্যম। ঠিক আছে, প্রত্যেকটা পয়েন্ট আমাদের কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চিন দেখো আমাদের কী বলছে, 32 নম্বর কোশ্চিন। কোন সূত্রের সাহায্যে রোগীর পাকস্থলীর ভেতরের অবস্থা বোঝার জন্য চিকিৎসকরা এন্ডোস্কোপ ব্যবহার করে? কোন সূত্রটাকে অ্যাপ্লাই করে? আমরা চিকিৎসার জন্য বা পাকস্থলীর ভেতরে কোনো রকম ইনফেকশন হলে সেটা দেখার জন্য যে চিকিৎসা পদ্ধতি সেটার নাম হচ্ছে এন্ডোস্কোপ। এই এন্ডোস্কোপ পদ্ধতিটা আলোর কোন সূত্রটাকে অ্যাপ্লাই করা হয়? সেটা হচ্ছে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনটাকে কাজে লাগিয়েই তৈরি করা হয়েছে এন্ডোস্কোপ যন্ত্রটি। ঠিক আছে, এবার আমরা একটু ব্যাখ্যাটা দেখে নিই। ব্যাখ্যাতে কী বলছে দেখো, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হলো সেই ঘটনা যখন আলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যম, মানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হতে গেলে কিন্তু আলোকে ঘন থেকে লঘু মাধ্যমে যেতে হবে। প্রবেশ করার সময় দুই মাধ্যমের বিভেদতল থেকে অবিলম্বের সাথে সংকট কোণের চেয়ে বেশি কোণে আপতিত হয়, মানে সংকট কোণ যা থাকে তার থেকে বেশি কোণে। তাহলে আরেকটা পয়েন্ট পেয়ে গেলাম, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে সংকট কোণের চেয়ে বেশি কোণে আপতিত হতে হবে। সবটাই প্রতিফলিত হয়ে পুনরায় ঘন মাধ্যমে ফিরে আসে, সেটাই হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তাহলে আমরা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সম্পর্কে কী জানলাম, যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটতে গেলে প্রথমে ঘন থেকে আলোকরশ্মিটাকে ঘন থেকে লঘু মাধ্যমে যেতে হবে, তারপরে কি সংকট কোণের চেয়ে বেশি কোণে আপতিত হতে হবে। আর কি বলছে, এই সংকট কোণের থেকে যখনই বেশি কোণে আপতিত হবে তখন অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে পুরোটা আলোই কিন্তু আবার প্রথম মাধ্যমেই ফিরে আসবে। তো এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কিছু উদাহরণ দেখো, মরীচিকা, জলের নিচে মাছ বা কচ্ছপ দেখা,
আর এইটা আমরা এটা কোশ্চেনেই পেয়ে গেলাম, চিকিৎসা শাস্ত্রে ব্যবহৃত অ্যান্ডোস্কোপ এর ব্যবহার, তারপর পেরিস্কোপ রয়েছে, বাইনাকুলার রয়েছে, প্রিজম রয়েছে, হিরোকের উজ্জ্বলতা রয়েছে, এগুলো সব হচ্ছে এক একটা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উদাহরণ। নেক্সট দেখো 33 নম্বর কোশ্চেন কী বলছে। 33 নম্বর বলছে কিসের জন্য সাদা আলোর বিভিন্ন উপাদানের আলোতে বিনষ্ট হয়। মানে একটা আলো, সাদা আলো 7খানা আলোতে ভেঙে যায়। কেন ভেঙে যায়? আলোর কোন ঘটনার জন্য? সেটা হচ্ছে কি বিচ্ছুরণের জন্য। তোমাদের একটু আগে আমি বলে আসলাম যে সাদা আলো ভেঙে গিয়ে 7খানা আলো তৈরি হয়, সেই 7খানা আলোর নাম তোমাদের জানতে হবে। নেক্সট কোশ্চেন দেখো 34 নম্বর কোশ্চেন। 34 নম্বর কোশ্চেন কী বলছে, কোন বিজ্ঞানী বলেছেন আলোর গতিবেগ সর্বদা সমান থাকে। মানে আলোর গতিবেগ সর্বদাই যে সমান, এই কথাটি কে বলেছেন? সঠিক অ্যান্সার হয়েছে মাইকেলসন ও মোরলে। মাইকেলসন এবং মোরলে এই বিজ্ঞানী, দুজন বিজ্ঞানী বলেছিলেন যে আলোর গতিবেগ হচ্ছে সর্বদাই সমান। 35 নম্বর কোশ্চেন দেখো, কোন রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবুজ উদ্ভিদ সবচেয়ে বেশি শোষণ করে। অর্থাৎ সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষের জন্য যে সৌর শক্তি বা সূর্য রশ্মিকে শোষণ করে, সেটা কোন আলো বা কোন রঙের আলোকে ব্যবহার করে? তো লাল ও নীল। তাহলে আমরা এখান থেকে কি জানতে পারলাম? সবুজ উদ্ভিদ যে আলোটা শোষণ করে, মানে যে আলোতে ভালো সালোক সংশ্লেষ হয়, সেটা হচ্ছে লাল এবং নীল রঙ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো 36 নম্বর কোশ্চেন কী বলছে, প্রাথমিক বর্ণ হলো। প্রাথমিক বর্ণ বলা হয় কোন কোন বর্ণকে বা রঙকে? লাল, নীল এবং সবুজ, এই তিনটে রঙকে বলা হয় প্রাথমিক বর্ণ। দেখুন ব্যাখ্যাতে কী লেখা রয়েছে, বলছে লাল, সবুজ, নীল এই উপযুক্ত তিনটে বর্ণকে মিশিয়ে অন্য সব বর্ণ তৈরি করা যায়। তাহলে এদেরকে প্রাথমিক বর্ণ বলা হয় কেন? কারণ লাল, নীল এবং সবুজ এই তিনটে রং থেকে আমরা কিন্তু সমস্ত রং তৈরি করতে পারি, সেই জন্য এদেরকে বলা হয় প্রাথমিক বর্ণ। নেক্সট দেখো আমাদের কি রয়েছে, নেক্সট হচ্ছে আমাদের 37 নম্বর কোশ্চিন, বিবর্ধক কাঁচ এক প্রকার। আমাদের যে বিবর্ধক কাঁচ, এটাকে আমরা ছোটোবেলা থেকেই জানি যে আতশ কাঁচ হিসাবে। এই বিবর্ধক কাঁচ এক প্রকার কি? এটা হচ্ছে এক ধরনের উত্তল লেন্স। ঠিক আছে, এবার আমরা ব্যাখ্যাটা একটু দেখে নিই কী বলছে। বিবর্ধক কাঁচ হলো এক প্রকার উত্তল লেন্স, যেটি কোনো বস্তুর বিবর্তিত প্রতিবিম্ব গঠন করে, অর্থাৎ বড় করে একটা প্রতিবিম্ব তৈরি করে। আলোকরশ্মি কেন্দ্রীভূতকরণে বিবর্ধক লেন্স ব্যবহার করা হয়। অর্থাৎ আলোকরশ্মি, ধরো একটা বস্তুর ওপর আলো পড়ছে, সমস্ত আলোকরশ্মিগুলোকে একটা বিন্দুতে নিয়ে আসার কাজ কিন্তু এই বিবর্ধক লেন্স করে। অনেক সময় আগুন ধরানোর জন্য সৌররশ্মিগুলিকে বিবর্ধক কাচের কেন্দ্রভূত করা হয়। ছোটোবেলায় আমরা দেখবে আতশ কাঁচটাকে সূর্যের কাছে ধরে নিচে যদি কোনো কাগজ রাখতাম, এক সময় পর কিন্তু সেটা জ্বলে উঠত। এই ঘটনার জন্যই কিন্তু জ্বলে উঠতো এই বিবর্ধক কাঁচ, আতশ কাঁচটা। এবং এর কী হতো, সৌর রশ্মিগুলা সব এসে একটা বিন্দুতে কেন্দ্রভূত হতো। ঠিক আছে, নেক্সট দেখো আমাদের কি রয়েছে 38 নম্বর কোশ্চেন কী বলছে, বলছে আকাশে নীলিমা কিসের জন্য হয়। একটু আগেই পড়ে আসলাম যে আকাশে নীল রং কেন হয়। তো এর কারণ হচ্ছে আলোর বিক্ষেপণ। মানে বায়ুতে যে ধূলিকণা রয়েছে, সেই ধূলিকণাতে আলোর বিক্ষেপণের ফলে আমরা আকাশকে নীলিমা দেখাই। ঠিক আছে, এবার দেখো ব্যাখ্যাটা, আলো কোনো মাধ্যমে যাওয়ার পথে মাধ্যমের কণাগুলির সাথে বাধাপ্রাপ্ত হয়ে দিক পরিবর্তন করে থাকে, আলোর বিক্ষেপণ বলে। তাহলে আলোর বিক্ষেপণ বলতে কী বোঝায়? আলো যখন কোনো একটা মাধ্যমের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন বিভিন্ন জায়গায় বা বিভিন্ন কণার দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে যে আলোর যে গতিপথের যে পরিবর্তনটা ঘটছে, সেটাকেই বলা হচ্ছে আলোর বিক্ষেপণ। সূর্য থেকে আলোকরশ্মি বায়ুমণ্ডলকে ভেদ করে পৃথিবী পৃষ্ঠে আসার সময় বায়ুমণ্ডলে ধূলিকণা, গ্যাস ইত্যাদির ওপর আপতিত হয়, ফলে চারিদিকে ছড়িয়ে পড়ে। এই ঘটনাকে বলা হয় আলোর বিক্ষেপণ। আলোর বিক্ষেপণের ফলে আকাশকে নীল দেখায়। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে আমরা কি জানতে পারলাম, যে আকাশকে নীল বা নীলিমা দেখায়, এর কারণ হচ্ছে আলোর বিক্ষেপণ। আর আলোর বিক্ষেপণটা কেন হয়? যখন একটা আলোকরশ্মি বিভিন্ন মাধ্যমের মধ্যে দিয়ে আসছে, তখন কি হচ্ছে, সেই মাধ্যমের বিভিন্ন কণার সঙ্গে বাধাপ্রাপ্ত হচ্ছে, এর ফলে তার দিকের বিভিন্ন পরিবর্তন হচ্ছে। এই ঘটনার ফলে কিন্তু আলোর বিক্ষেপণ হয়। নেক্সট কোশ্চিন দেখো 39 নম্বর কোশ্চিন, গ্লিসারিনের মধ্যে কাঁচদণ্ড ডোবালে কি হবে। এখনই আমরা পড়ে আসলাম যে কাঁচদণ্ডটাকে আর দেখা যাবে না। কেন দেখা যাবে না? কারণ হচ্ছে গ্লিসারিন এবং কাঁচদণ্ডের যে প্রতিসারাঙ্ক সেটা কিন্তু সমান। তার জন্য আমরা গ্লিসারিনের মধ্যে যদি একটা কাঁচদণ্ডকে ডুবিয়ে দিই, তাহলে আর আমরা কাঁচদণ্ডটাকে দেখতে পাবো না। নেক্সট কোশ্চিন দেখো 40 নম্বর কোশ্চিন, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে যখন আপতন কোণ সংকট কোণের কী রূপ হয়।
মানে আপতন কোণ সংকট কোণের থেকে কি হবে, আমরা আগেই পড়ে আসলাম যে সংকট কোণের থেকে বড় হতে হবে বা বেশি হতে হবে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার কী হবে, বেশি হতে হবে। একটা কোশ্চেনে আমরা পড়ে আসলাম যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হতে গেলে আলোকে ঘন থেকে লঘু মাধ্যমে যেতে হবে, সংকট কোণের থেকে বেশি কোণে আপতিত হতে হবে। ঠিক আছে, এই যে দুটো বৈশিষ্ট্য, আবার এখানে ওই বৈশিষ্ট্য থেকে কিন্তু একটা কোশ্চিন এসে গেছে। নেক্সট কোশ্চিন দেখো 41 নম্বর কোশ্চিন এবং আজকের শেষ কোশ্চিন। কি বলছে যে সিনেমার পর্দায় আমরা যে ধরনের প্রতিফলন দেখি তা হলো, আমরা সিনেমা দেখি, তো সিনেমার পর্দায় কি করা হয়, আলো ফেলা হয়, সেই আলোর কী ধরনের প্রতিফলন ঘটে। তো সঠিক অ্যান্সার হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। ব্যাখ্যাটা দেখে নাও। সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ কোনো মসৃণ তলে আপতিত হলে ওই রশ্মিগুলি প্রতিটি রশ্মি প্রতিফলনের নিয়ম মেনে চললেও অমসৃণ তলে প্রতিফলিত রশ্মি সমান্তরাল রশ্মিগুচ্ছ রূপে একটি নির্দিষ্ট দিকে না গিয়ে চারিদিকে বিক্ষিপ্ত হয়ে যায়। এই ঘটনাকেই বলা হয় বিক্ষিপ্ত প্রতিফলন। বিক্ষিপ্ত প্রতিফলনটা কি, একটা অমসৃণ তলে যখন আলোকরশ্মি পড়ছে তখন সেটা কি একটা নির্দিষ্ট দিকে ফিরে না গিয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে, এই ঘটনাটাকে বলা হয় আলোর বিক্ষিপ্ত প্রতিফলন। আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে বলেই সিনেমা হলে আমরা প্রত্যেকটা অংশ থেকে আমরা সমানভাবে সিনেমাটাকে দেখতে পাই। ঠিক আছে, তো আলো থেকে আমাদের এই 41টা গুরুত্বপূর্ণ কোশ্চিন ছিল যেগুলো বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের পরীক্ষায় এসেছে। ঠিক আছে, তো আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।